নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। এর আগে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটু অন্যরকম মজার গল্পের নায়ক তপনকে আপনাদের কাছে নিয়ে এসেছি। তপন চরিত নামক বইটির প্রথম গল্পটি পাঠ করে। আজকে পাঠ করব সেই বইয়ের দ্বিতীয় গল্পটি। কিন্তু সময়ের হিসেবে যতদূর বুঝতে পারি, এইটিই তপনকে নিয়ে লেখা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম গল্প। যে কোনো কারণেই হোক, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পুত্র অরিজিৎ যখন তপনের সবকটি গল্পকে সংকলন করে তপন চরিত বইটির সম্পাদনা করেন, তখন গল্পগুলি একেবারে কালানুক্রমে না সাজিয়ে একটু অন্যভাবে সাজিয়েছিলেন। আমি আমার পাঠে সেই অনুক্রমই রক্ষা করছি। এর একটা কারণ এই হতে পারে যে আজকে যে গল্পটি পাঠ করব, তপনকে নিয়ে লেখা প্রথম গল্পে নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখক চরিত্র সুকুমারকে দিয়ে বলিয়েছেন তপনের সঙ্গে পরিচয় কলেজ থেকে, কিন্তু বর্তমান গল্পটি তার অনেক পরের সময়ের কথা। কিন্তু পরে নারায়ণ গঙ্গোপাধ্যায় এমন কোনো গল্প লিখেছেন তপনকে নিয়ে, যেগুলো পড়লে মনে হয় সেগুলো হয়তো ওই কলেজ জীবনের বা কলেজ জীবনের অব্যবহিত পরের গল্প। হয়তো সেই জন্যেই এই অনুক্রম। আরও একটা লক্ষণীয় বিষয়, এই গল্পে নারায়ণ গঙ্গোপাধ্যায় উল্লেখ করেছেন যে তপন কলেজে থাকতে তোতলা ছিল, কিন্তু এখন আর নেই। আর এই গল্পে সত্যিই তপনের সংলাপগুলিতে তোতলানোর কোনো বিশেষ চিহ্ন নারায়ণ দেখাননি। কিন্তু পরে লেখা গল্পে তপনের তোতলামোকে এনেছেন বা ফেরত এনেছেন। তপনকে তোতলা করার তাৎপর্য নিয়ে তপন চরিতের প্রথম গল্পটি পড়ার সময় মন্তব্য করেছিলাম। আজ আর সে বিষয়ে কিছু বলছি না। কৌতূহলী শ্রোতা বন্ধুরা তপনের গল্প পাঠের সেই প্রথম এপিসোডটি শুনে নেবেন আশা করছি। আরম্ভ করছি আজকের পাঠ, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তপন চরিতের দ্বিতীয় গল্প, একটি মনোরম দিবস। তপন আমার মুখের দিকে কিছুক্ষণ কটমট করে তাকিয়ে রইল। তারপর প্রশ্ন করল, তোমার ধারণা তুমি সাহিত্যিক? কথাটা মর্মে গিয়ে বিঁধল। গোটা কয়েক গল্প লিখে নিজের সম্বন্ধে ধারণাটা জন্মাতে যাচ্ছিল বটে, কিন্তু সম্প্রতি একজন সমালোচক আমার লেখার উপর 2.5 লাইন মন্তব্য করে জানিয়ে দিয়েছেন যে কলম ধরাটাই নাকি আমার পক্ষে অনধিকার চর্চা। তারপর থেকে কাতর হয়ে বললুম, না ভাই না, আমি ওসব উঁচু দরের জীব নই। তপন একমত হলো, বললে, নও যে সে তো দেখতেই পাচ্ছি। তুমি 1 নম্বরের অপদার্থ আর আড্ডাবাজ। আসল কথা হচ্ছে কাল সারাদিন তুমি তাস খেলবে আর সন্ধেবেলা নিশ্চয়ই হিন্দি ফিল্ম দেখতে যাবে। তোমার যদি এতটুকুও ইম্যাজিনেশন থাকতো তাহলে এমন সুযোগ তুমি কিছুতেই ছাড়তে না। পাহাড়ের কোলের ভেতরে একটি ছোট বাংলো, পাশ দিয়ে তার ঝিরিঝিরি ঝর্ণা, বনের মধ্য থেকে অচিন পাখির ডাক। কলেজে পড়বার সময় তপনের তোতলামো ছিল। ক্রিকেটকে বলতো ক্রিকেট, কিন্তু ব্যাংকে একটা ভালো চাকরি পাওয়ার পর ভাষার ওপর ওর বেশ দখল এসেছে দেখা গেল। আমি জিজ্ঞেস করলুম, অচিন পাখিরাই বুঝি ডাকাডাকি করে ওখানে? চেনা পাখিদের বোধহয় ডাকতে নেই। তপন চটে গেল, ইয়ার কি করতে হবে না, ইচ্ছে হয় চলো, নইলে আমি একাই যাব। ওখানে প্রচুর বনমুরগি আছে শুনেছি, নিকুঞ্জদার বন্দুকও রয়েছে। এইবারে আমি আকর্ষণ বোধ করলুম। অনেক বনমুরগি আছে বুঝি, সেগুলো খেতেও নিশ্চয়ই অদ্ভুত। কিন্তু তোমার তো ওসবে ইন্টারেস্ট নেই। তুমি পোস্টমাস্টারের ওখানে গিয়ে সারা দুপুর তাসই খেলো,
আমি একাই বেরিয়ে পড়ব ভোরের বাসে। আমি তাড়াতাড়ি বললুম, না না, একটু ঠাট্টা করছিলুম, আমিও যাব। সত্যি বলছি ভাই, পাহাড়ের কোলে ছোট্ট একটি বাংলো, ঝিরিঝিরি ঝর্ণা, আর কি বলে ওই অচিন পাখির ডাক, ওসব আমার ভালোই লাগে। এইখানে ব্যাপারটা একটু খুলে বলি। বছর খানেক হলো হিমালয়ের কোলের কাছে এই ছোট শহরটিতে বদলি হয়ে এসেছি, এবং যেমন হয়ে থাকে কিছুদিনের ভেতরেই পাহাড় জঙ্গলের ওপরে অরুচি ধরে গেছে। অফিসে 6টা দিন গাধার খাটুনি, রবিবারের দুপুরে পোস্টমাস্টারের ওখানে তাদের আড্ডাটার জন্যে মনটা আকুল হয়ে থাকে। তপন এই শহরেরই ছেলে, কলকাতার কলেজে সহপাঠী ছিল, এখানে এসে আবার দেখা হয়ে গেছে। কোনোদিন কবিতা লেখেনি বলে বরাবরই বেশ গভীর ধরনের কবি। বিকেলবেলা গড়ের মাঠে ওর সঙ্গে বেড়াতে গেলে ফিরে আসা শক্ত হয়ে দাঁড়াতো। বলতো, এই সুন্দর সবুজ ঘাস ছেড়ে যেতে ইচ্ছে করে না। আমি একবার জিজ্ঞেস করেছিলুম, এখনো বুঝি তোমার পেট ভরেনি? তারপর হপ্তা দুয়েক কথাবার্তা বন্ধ ছিল। কিন্তু চিরকাল এই বন জঙ্গলের দেশে কাটিয়েও অচিন পাখির ডাকে মন উদাস হয়ে যায়, ও যে এত বড় মহাকবি আমার তা জানা ছিল না। কদিন ধরে বলছিল ওর মামাতো ভাই নিকুঞ্জদা নাকি এক আশ্চর্য প্রাকৃতিক পরিবেশে বাস করেন। ও সেখানে কখনো যায়নি, তবে শুনেছে তার চারদিকে ঘন বন, নীল পাহাড়ের মায়া, গান গাওয়া ঝর্ণা ইত্যাদি। বলা বাহুল্য, যে কোনো একটা রবিবারে ও সেখানে যেতে চায়, এবং যেহেতু আমি কখনো দুটো একটা গল্প লিখে থাকি, সুতরাং মাস খানেক ধরে নানাভাবে আমি ওকে ঠেকিয়ে রেখেছিলাম। শেষ পর্যন্ত আর পারা গেল না। অচিন পাখির ডাক নয়, বন মুরগির সম্ভাবনাই আমাকে উদাস করল। মুরগির অসম্ভব দাম এখানে। গত 3 মাসের ভেতরে রসনার সঙ্গে তাদের সম্পর্ক ঘটেনি। তপন যত খুশি প্রকৃতির শোভা দেখুক, আমি অন্য দিক থেকে পুষিয়ে নেব। অতএব পরদিন বেরিয়ে পড়া গেল। বাসে ঘণ্টা দেড়েকের রাস্তা, নামিয়ে দিলে মাঠের মাঝখানে। খবর নিয়ে জানা গেল প্রায় মাইল 2 হাঁটতে হবে। বলো কি তপন, 2 মাইল? তপন বললে, তাতে কি, গান গাইতে গাইতে চলে যাব। তার মানে এই নয় যে তপন খুব ভালো গাইয়ে। প্রকৃতিদত্ত স্বাভাবিক ক্ষমতায় সে গান গেয়ে থাকে, এবং তার এক্ষেত্রে একটা আশ্চর্য মৌলিকতা আছে। এক সুরে এক গান সে 2 বার গেয়েছে, পরম নিন্দুকও তার সে অপবাদ দিতে পারবে না। বললুম, থাক থাক, গানের দরকার নেই। মানুষের আর্টিফিশিয়াল গানে এমন ন্যাচারাল অ্যাটমসফিয়ারটা মাটি হয়ে যাবে। তার চাইতে জোর পায়ে এগোনো যাক। তপন একবার সন্দিগ্ধ চোখে আমার দিকে তাকালো, তারপর হাঁটা শুরু করলুম দুজনে। আধ মাইলটাক যেতেই পায়ে চলা পথের দুধারে ঘন হয়ে নুয়ে পড়ল শ্যামলতা আর ঘাসের বন। নীল পাহাড় ছিল বটে, কিন্তু 10 মাইলের এদিকে নয়। বুক সমান জঙ্গল ঠেলে এগোতে এগোতে আমি শেষ পর্যন্ত দাঁড়িয়ে পড়লুম। এই রাস্তা, এই রাস্তা। কিন্তু এ পথ দিয়ে তো মানুষ যায় বলে মনে হয় না। বাঘ ভালুকের মুখে নিয়ে যাচ্ছ নাকি? তপন ভ্রুকুটি করে বললে, শহুরে চাল ছাড়ো, গ্রামের রাস্তা এই রকমই হয়ে থাকে। এই শ্যামল বনানী, পাখির ডাক, এই নিবিড় ঘাস, ওহ! অগত্যা আমিও বলতে যাচ্ছি, আহা আহ! হঠাৎ দেখি নিদারুণভাবে পা চুলকোতে শুরু করেছে তপন। কি হলো? তোমার কাজে তেল নুন কিছু আছে হে সুকুমার? তেল নুন? আমি আকাশ থেকে পড়লুম। তেল নুন কোথায় পাবো? আমি কি পকেটে করে রান্নাঘর নিয়ে বেড়াচ্ছি নাকি? তপন একটু অপ্রতিভ হলো। না না, তা নয়, মানে বিছুটি লাগলো কি না, বড্ড চুলকোচ্ছে। বললুম, ওটা যে প্রকৃতির স্নেহের পরশ ভাই, আঘাত সে যে পরশ তব। থামো থামো। তপন এগিয়ে চলল গোঁজ হয়ে, মাঝে মাঝে নুয়ে পড়ে পা চুলকোতে লাগলো। আমিও হুঁশিয়ার হয়ে গেছি, পায়ে চলা পথটায় চোখ রেখে এগোচ্ছি সাবধানে। তোমার নিকুঞ্জদা এই জঙ্গলে কি করেন হে? তপন বিকৃত মুখে বললে, ব্যবসা।
এই বনের ভেতরে কিসের ব্যবসা? কার সঙ্গেই বা ব্যবসা? বাঘের সঙ্গে নাকি? এবার আমার মনে একটা কূট সন্দেহ উঁকি দিতে লাগলো। আমরা তার দোকানের মাল হতে যাচ্ছি না তো? ফাজলামি ভালো লাগছে না সুকুমার, ভীষণ জ্বালা করছে পায়ে। তোমার নিকুঞ্জদা যদি বাঘের কাছে আমাদের বিক্রি করেন তাহলে যে আরো খারাপ লাগবে। আহ, থামো না। তপনের গলার আওয়াজেও এবার অস্বস্তি ফুটে বেরুল। মনে হলো সন্দেহটা যে তারও না জেগেছে এমন নয়। বললুম, ফিরে গেলে কেমন হয়? ফিরব কেন, ওই তো দেখা যাচ্ছে। তাই বটে। খানিক দূরে গোটা কয়েক টিনের চালা চোখে পড়ল। আর টিনের চালা যখন, তখন দোকানে বাঘ ছাড়া অন্য খদ্দেরও থাকতে পারে। বেশ খিদেও পাচ্ছিল, একটু তাড়াতাড়িই পা চালালুম দুজনে। বনটা খানিক পরিষ্কার হয়ে এসেছে। সামনেই হাত সাতেক চওড়া একটা পাহাড়ি নালা, নুড়ির ওপর দিয়ে তীর তীর করে নীলচে জল চলেছে। তপন বললে, এ দেশে এগুলোকে জম্পই বলে। জম্পই? এর ভেতরে জম্প দিতে হয় বুঝি? না না, জাম্প দিতে হবে কেন? এক হাঁটু জলও হবে না। এই দেখো না। জুতো হাতে নিয়ে তপন নামল, আমিও নামলুম। 3-4 পা এগিয়েই এক প্রচণ্ড লাফ তপনের। উহ, গেছি গেছি, বিচুটিতে জল লেগে। বলেই জলের মধ্যে এক অপরূপ ভৈরব নৃত্য। বেশিক্ষণ নয়, একটু পরেই পিছল নুড়িতে পদস্খলন। শুধু ঝপাত করে নিজেই যে পড়ল তা নয়, পড়বার আগে আমাকেও জাপটে ধরল, নিয়েই পড়ল। জম্পই থেকে ঝম্পই দিয়ে দুজনে যখন উঠে এলুম তখনকার কথা না বলাই ভালো। তপন খোঁড়াচ্ছে এবং দ্বিগুণ বেগে পা চুলকোচ্ছে। চোট আমারও একটু লেগেছিল, তার চাইতেও নিদারুণ মনোব্যথায় ভাবছিলুম শখের নতুন জুতো জোড়া আমার গেল। চারদিকে নানা রকম অচিন পাখি ডাকছিল তখন, কিন্তু তপনকে বিশেষ উৎসাহিত মনে হল না। নিকুঞ্জদা বাংলোয় থাকেন না, থাকেন দুখানি টিনের ঘর নিয়ে। আর ব্যবসাটাও বোঝা গেল এইবারে। সাইন বোর্ডে পরিষ্কার বাংলায় লেখা, লাইসেন্স প্রাপ্ত গাঁজার দোকান, ভেন্ডার শ্রী নিকুঞ্জ বিহারী রায়। বললাম, এদিককার বাঘেরা বুঝি গাঁজা খায়? তপন আবার খিঁচিয়ে উঠল, বাঘে গাঁজা খাবে কেন? দূরে দূরে বস্তি দেখছ না, ওরাই খায়। আহ! কিন্তু কুক্ষণেই বেরিয়ে পড়া গিয়েছিল। দোকানে নিকুঞ্জদাকে পাওয়া গেল না। এক মুখ হেসে তাঁর পুরনো চাকর রামজি অভ্যর্থনা করল তপনকে। খবর না দিয়ে কেন আসিয়েছেন? বাবু তো সাবেরে গেল ময়নাগুড়ির হাট, ফিরতে সাঁঝ হবে। সাঁঝ হবে কি রে? বিকেলে আমরা চলে যাব যে, কাল অফিস। রামজি বললে, হ্যাঁ সাঁঝ হবে। তো বইটেন, চা পানি করিয়ে দিই, খানা পাকাই। নিকুঞ্জদার ঘরের চাবি রামজির কাছেই ছিল, খুলে বসতে দিলে। নিচু টিনের ঘর, ময়লা ইজি চেয়ার একখানা, একটা ক্যাম্প খাট, লণ্ঠন, গোটা 2-3 ট্রাঙ্ক আর সুটকেস, খাতাপত্র, পঞ্জিকা, কয়েকটা মাসিক পত্র, এক কোণে লম্বা একটা গাদা বন্দুক। ভিজে জামাকাপড় ছেড়ে নিকুঞ্জদার দুটো ময়লা লুঙ্গি পরে বসলুম দুজনে। আমি ইজি চেয়ারে, তপন ক্যাম্প খাটে। বললুম, পরিবেশটি ভারী মনোরম, কি বলো? হো। তপন হঠাৎ তড়াক করে নেমে পড়ল। ইহ, পাটা আবার চুলকে উঠল। যাই, রান্নাঘর থেকে একটু নুন তেল লাগিয়ে আসি। তপন বেরিয়ে গেল। পঞ্জিকাটি টেনে নিয়ে অতি বৃহৎ লাল মূলা আর ড্রামহেড বাঁধাকপির জলদি সচিত্র বিজ্ঞাপন পড়তে লাগলুম। একটু পরেই রামজি 2 কাপ চা আর খানচারেক নেতিয়ে পড়া বিস্কুট এনে হাজির করল। পায়ের পরিচর্যা করে তপন ফিরে এলো। বললে, কি খাওয়াবি বলতো? ডাল হবে, ভাত হবে, আলুর চোখা হবে। হ্যাঁ? 1.5 ঘন্টা বাস জার্নি করে 2 মাইল জঙ্গল ভেঙে আছাড় খেয়ে ভাত ডাল আলুর তরকারি? তপন বললে, দূর, মুরগি রান্না কর। মুরগি আভি মিলবে না, বিকাল মে নিয়ে আসবো। বিকেল পর্যন্ত এই ধ্যাড়ে জঙ্গলে পড়ে থাকতে বয়ে গেছে। বিকট মুখে অকৃপণ স্বীকারোক্তি করল তপন। এই তো বন্দুক রয়েছে, বন মুরগি মেরে নিয়ে আয়। রামজি হাসল। আরে ও বহুত ঝঞ্ঝাট,
तमाम दिन मान ढूंढले एक आध तो मिलते पारे, जंगल में घूमते होबे। তপন প্রায় চিৎকার করে উঠল, তুই একটা রাবিশ, চারদিকে এত জঙ্গল, বন মুরগি মিলবে না? আলবত মিলবে। চল সুকুমার, চা খেয়েই আমরা বেরোচ্ছি, মুরগি না খেয়ে এখান থেকে ফিরব না। উৎসাহ দিয়ে বললুম, ঠিক, একেই বলে পৌরুষ। সেই বিরাট গাদা বন্দুক পুরে নিয়ে শিকারে বেরুনো গেল। গায়ে গেঞ্জি, পরনে ময়লা লুঙ্গি, পায়ে সপসপে ভিজে জুতো, আদর্শ শিকারীর চেহারা। শ্যামলতা আর ঘাসবন ঠেলে ছোট ছোট বস্তি পাশে রেখে মুরগি শিকারে চলেছি। অচিন পাখির ডাক কানে এলো, দু চারটে নেড়ি কুকুর চোখে পড়ল, নালার পাশ থেকে বক উড়ে গেল, কিন্তু কোথায় বন মুরগি? একটা ঘুঘু পর্যন্ত দেখা যাচ্ছে না কোথাও। ঘণ্টাখানেক হাঁটাহাঁটি করে বললুম, ব্রাদার, এবার ফেরো, বেলা 12টা বাজে, কপালে ডাল আর আলুর চোখাই নাচছে আজ, বন মুরগি আর একবার হবে। ফস করে তপন একবার পাটা চুলকে নিলে, তারপর কঠিন মুখে বললে, কভি নেহি, মুরগি মেরে তবে ফিরব। বেশ তো, প্রতিজ্ঞা পালন কালকেও করা যেতে পারে। গোটা 4 টাকা আমায় দিও, বাজার থেকে বড় দেখে একটা কিনে এনে দেব, তারপর নির্মমভাবে তুমি সেটাকে স্টপ। তপন আমার ঘাড়ে একটা থাবড়া দিলে, লুক। তাই তো, মুরগিই বটে, মানে বেশ বড় সাইজের মোরগ একটি, জঙ্গলের ধারে খুঁটে খুঁটে খাচ্ছে। তপন পাকা শিকারীর মতো হাঁটু গেড়ে বসে পড়ল, চোখ বুজে বন্দুক বাগিয়ে 1, 2, 3 ধ্রাম। সঙ্গে সঙ্গে কাঁধে কুঁদোর গুঁতো খেয়ে তপনও ধ্রাম। ভাগ্যিস মাটিতে বসে পড়েছিল, নইলে একটা দুর্ঘটনা ঘটে যেত। তপনকে টেনে তুললুম। এই গাদা বন্দুকগুলো 3rd ক্লাস, এমন ধাক্কা মারে একটু হলেই কলার বোন ভেঙে যেত। তা হোক, তা হোক, বড় শিকারীরাও কুঁদোর ঘায়ে পড়ে যায়। জিম করবেটও উল্টে পড়েছিলেন। ম্যান ইটার্স অফ কুমায়ুন পড়ে দেখো। দত্তর কুমায়ুন, মোরগটার কি হলো? আমি বললুম, ব্যর্থ লক্ষ্যভেদ পড়েছে। পড়েছে, লা লা লা। তপন নেচে উঠল, দৌড়ে গিয়ে কুড়িয়ে আনলো রক্তাক্ত মোরগটাকে। ইস, পাক্কা দুশের, খাওয়াটা কেমন হবে বলো দেখি। ব্যাপারটা এইখানে শেষ হলে বেশ মনোরম হতে পারত, কিন্তু উপসংহার আছে। মোরগ নিয়ে যথাস্থানে পৌঁছুতে না পৌঁছুতে 10-15টি বস্তির লোক এসে হাজির হল। প্রচণ্ড চিৎকার তাদের গলায় এবং কারো কারোর হাতে প্রকাণ্ড লাঠি। বন মোরগ নয়, পোষা মোরগ। অনেক মুরগির গোষ্ঠীপতি সে, অনেক নাবালক মোরগের সে পিতা এবং বহু অনাগত ডিমের ভাবী স্রষ্টা। এহেন মোরগকে যে মেরেছে, তার সঙ্গে ওরা একটা বোঝাপড়া করে নিতে চায়। বোঝাপড়া হলো। 20 টাকা দাবি করেছিল, জোড়হাতে রামজি 10 টাকায় রাজি করালো, আর 10টা টাকা দিতে হলো তপনকেই। অথচ শহরে ওটা টাকা 4-একেই কিনতে পাওয়া যায়। তবু বনে চড়ে বেড়ায়, অতএব বন মুরগি। আর এমন প্রাকৃতিক পরিবেশে, নীল পাহাড়ের কোলে, ঝিরিঝিরি ঝর্নার গানের মধ্যে যাকে শিকার করা হলো, তার দাম একটু বেশিই তো দিতে হবে। অন্তত তপনকে সেইটাই আমি বোঝাতে চেয়েছিলুম। বুঝল কি না জানি না, কিন্তু মোরগের মাংসে ওর এত অরুচি এর আগে আমি কখনো দেখিনি। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org, golpokothar.org।